যে আমাদের পৃথিবী, এতে এত যে জীবন, এত শক্তি, কোথা থেকে আসে এসব? উত্তরটা কিন্তু আমাদের চোখের সামনেই আছে। বলতে গেলে প্রতিটি সবুজ পাতার মধ্যেই লুকিয়ে আছে। আজ আমরা সেই অসাধারণ প্রক্রিয়াটা নিয়ে কথা বলবো, যা আমাদের পুরো গ্রহটাকেই শক্তি যোগায়, সালোক সংশ্লেষণ। 130 টেরাওয়াট সংখ্যাটা একবার ভাবুন তো। এটা আসলে বিশ্বজুড়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রতি মুহূর্তে যে শক্তিটা শোষিত হয় তার গড় পরিমাণ। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই শক্তিটা কিন্তু আমরা পুরো মানব সভ্যতা মিলে যে শক্তি ব্যবহার করি তার প্রায় ৮ গুণ। কি অবিশ্বাস্য, তাই না? খুব সহজ করে বললে, এই একটাই প্রক্রিয়া যার কারণে আমরা শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন পাই, আর আমাদের পুরো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের শক্তিটা আসে। প্রকৃতির কি অসাধারণ একটা কারসাজি। এই কথাটা কিন্তু সালোক সংশ্লেষণের গুরুত্বটা একদম পরিষ্কার করে দেয়। এটা শুধু গাছের নিজের খাবার বানানোর একটা প্রক্রিয়া নয়, এটা আসলে পুরো জীবজগতের টিকে থাকার মূল ভিত্তি। তো চলুন এই অসাধারণ প্রক্রিয়াটার আরও গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম পর্বে আমরা দেখব কিভাবে সালোক সংশ্লেষণ একটা বিশাল সবুজ ইঞ্জিনের মতো করে পুরো পৃথিবীকে চালাচ্ছে। চলুন আমাদের এই জার্নিটা শুরু করি একেবারে ওপর থেকে। মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে যে একটা সবুজ গ্রহ মনে হয়, সেই বিশাল বনভূমি থেকে। এবার আরেকটু কাছে আসা যাক, একদম একটা পাতায়। এই পাতাই হল সালোক সংশ্লেষণের মূল কারখানা। আর শুনলে অবাক হতে হয়, একটা পাতার মাত্র 1 বর্গ মিলিমিটার জায়গায় প্রায় 8 লাখ ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। ভাবা যায়। এবার তাহলে চলুন পাতার কোষের ভেতরে ঢুকে পড়ি, সেই আণুবীক্ষণিক শক্তি কেন্দ্রে, যেখানে আসল জাদুটা হয়, যেখানে আলো, বাতাস আর জল মিলেমিশে জীবন তৈরি হয়। এই যে ক্লোরোপ্লাস্ট, এটাকে একটা সোলার পাওয়ার্ড ফ্যাক্টরির মতো ভাবতে পারেন। এর ভেতরে দুটো মূল অংশ আছে। একটা হলো থাইলাকয়েড, যেখানে সূর্যের আলোটা ধরা হয়, আর অন্যটা হলো স্ট্রোমা, যেখানে সেই শক্তিকে কাজে লাগিয়ে খাবার তৈরি করা হয়। আচ্ছা, এই শক্তিকেন্দ্রের ভেতরে তাহলে ঠিক কি ঘটে? চলুন সেটাই এবার বিস্তারিতভাবে দেখা যাক। সালোক সংশ্লেষণকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো আলোক নির্ভর বিক্রিয়া, যেটার জন্য আলো লাগবেই। এখানে সূর্যের আলো থেকে শক্তিটা ধরে রাখা হয়। আর দ্বিতীয়টা হলো আলোক নিরপেক্ষ বিক্রিয়া। এখানে সেই জমানো শক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড থেকে চিনি বা শর্করা তৈরি করা হয়। সোজা কথায়, একটা শক্তি ধরে আর একটা সেই শক্তি দিয়ে কিছু বানায়। তো প্রথমে আসা যাক আলোক নির্ভর বিক্রিয়ার কথায়। এখানে ঠিক কিভাবে সূর্যের আলোর শক্তিকে রাসায়নিক শক্তিতে বদলে ফেলা হয়, চলুন দেখি। পুরো ব্যাপারটা 3টে সহজ ধাপে হয়। 1. সূর্যের আলোর কণা বা ফোটন এসে ক্লোরোফিলকে একটা ধাক্কা দেয়, আর তাতে একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে ওঠে। 2. এই যে ইলেকট্রনটা চলে গেল, এর জায়গাটা পূরণ করার জন্য একটা জলের অণু ভেঙে যায়, আর ঠিক এই মুহূর্তেই তৈরি হয় অক্সিজেন। 3. এই পুরো প্রক্রিয়া থেকে পাওয়া শক্তিটা এটিপি আর NADPH নামে দুটো অণুতে জমা হয়। এগুলোকে অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো ভাবতে পারেন। আর হ্যাঁ, একটা কথা কিন্তু ভুললে চলবে না। জল ভাঙার সময় যে অক্সিজেনটা বেরোয়, সেটাই কিন্তু আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন। এই অক্সিজেনের জন্যই পৃথিবীতে আমাদের মতো জটিল প্রাণের বিকাশ সম্ভব হয়েছে। তার আমাদের প্রতিটা নিঃশ্বাস আসলেই সালোক সংশ্লেষণের কাছে ঋণী। তো শক্তি তো জমা হলো, এবার সেই শক্তি দিয়ে কি হবে? চলুন দ্বিতীয় পর্বে যাই, যেখানে তৈরি হবে জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান। এই দ্বিতীয় পর্বটার নাম হল ক্যালভিন চক্র। এটাকে একটা কারখানার অ্যাসেম্বলি লাইনের মতো কল্পনা করা যেতে পারে, যেখানে কাঁচামাল হিসেবে আসে বাতাস থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইড, আর শক্তি দেয় ওই যে আগে তৈরি হওয়া এটিপি আর NADPH। আর সবশেষে প্রোডাক্ট হিসেবে বের হয় শর্করা বা চিনি। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার। ইনপুট হিসেবে ঢুকছে কার্বন ডাই অক্সাইড আর আলোক শক্তি, এটিপি আর NADPH, আর আউটপুট হিসেবে আমরা পাচ্ছি শর্করা, যা গাছের বেড়ে ওঠার জন্য দরকার। আর হ্যাঁ, শক্তি খরচ হয়ে এটিপি আর NADPH আবার আগের অবস্থায় ফিরে যায়, এডিপি আর NADP+ হয়ে যায় পরের সাইকেলের জন্য তৈরি হতে। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এই যে প্রক্রিয়াটা আমরা দেখলাম, এটা তো স্বাভাবিক পরিবেশের জন্য, কিন্তু মরুভূমির মতো প্রচণ্ড গরম আর শুকনো জায়গায় গাছেরা কি করে? ওরা কিভাবে টিকে থাকে? প্রকৃতি কিন্তু এরও দারুণ সমাধান বের করেছে। কিছু গাছ, যেমন ভুট্টা বা আখ, এদের বলা হয় C4 উদ্ভিদ। এরা কার্বন ডাই অক্সাইড ধরা আর শর্করা বানানোর কাজটা কোষের দুটো আলাদা জায়গায় করে, যাতে প্রক্রিয়াটা আরও ভালোভাবে চলতে পারে। আবার ক্যাকটাসের মতো ক্যাম গাছগুলো আরও চালাক।
ওরা জল বাঁচাতে দিনের বেলা পাতার মুখ বন্ধ রাখে আর কার্বন ডাইঅক্সাইড ধরে রাতের বেলা যখন আবহাওয়া ঠান্ডা থাকে। এরপর দিনের আলোতে সেই জমানো কার্বন দিয়ে খাবার বানায়। দারুণ কৌশল, তাই না? তো সবশেষে চলুন আবার বড় চিত্রটা দেখি। সালোকসংশ্লেষণ কিভাবে আমাদের এই গ্রহটাকে আজকের চেহারা এনেছে সেটা একবার ফিরে দেখা যাক। জীবনের ইতিহাসে সালোকসংশ্লেষণ একটা বৈপ্লবিক ঘটনা। প্রায় ২৫০ কোটি বছর আগে সিয়ানোব্যাকটেরিয়া নামের এক ধরনের অণুজীব জল ব্যবহার করে অক্সিজেন তৈরি করতে শেখে। আর তারপরই ঘটে দ্য গ্রেট অক্সিডেশন ইভেন্ট বা মহাজারণ ঘটনা। মানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রথমবার প্রচুর পরিমাণে অক্সিজেন আসে, যা আমাদের মতো জটিল প্রাণের পথ খুলে দেয়। পরিমাণের কথা যদি বলি, প্রতি বছর সালোকসংশ্লেষণ প্রক্রিয়া প্রায় ১০০ থেকে ১১৫ বিলিয়ন টন কার্বনকে জীবন্ত বস্তুতে মানে বায়োম্যাসে রূপান্তরিত করে। এই বিশাল পরিমাণ কার্বন শোষণ কিন্তু পৃথিবীর জলবায়ুকে স্থিতিশীল রাখতে একটা বিরাট ভূমিকা পালন করে। মজার ব্যাপার হল, সাধারণভাবে সালোকসংশ্লেষণের কার্যকারিতা মাত্র ৩ থেকে ৬%। শুনতে হয়তো খুব কম মনে হচ্ছে, কিন্তু ভাবুন পুরো পৃথিবী জুড়ে এই প্রক্রিয়াটা চলছে। তাই এই সামান্য পার্সেন্টেজটাই পুরো জীবজগৎকে চালানোর জন্য যথেষ্ট। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সালোকসংশ্লেষণ শুধু একটা রাসায়নিক বিক্রিয়া নয়, এটা হলো জীবনের ইঞ্জিন, আমাদের এই অক্সিজেন ভরা বায়ুমণ্ডলের স্থপতি আর পৃথিবীর প্রায় সব খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি। উদ্ভিদরা কিন্তু কোটি কোটি বছর আগে এই সৌরশক্তিকে ব্যবহার করার নিখুঁত পদ্ধতি বের করে ফেলেছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা নতুন শক্তির উৎস খুঁজছি, তখন একটা সাধারণ পাতা থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, তাই না?